প্রিয় দর্শক শ্রোতা, ফরাসি ঔপন্যাসিক জুল ভার্নের লেখা নভেল লাইট হাউসের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদ। লাইট হাউসের প্রথম ও দ্বিতীয় পর্ব শুনে না থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আগে প্রথম ও দ্বিতীয় পর্ব শুনে আসলে আশা করি তৃতীয় পর্ব আপনাদের ভালো লাগবে। তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক জুল ভার্নের উপন্যাস লাইট হাউসের তৃতীয় পর্ব। পেঙ্গুইন টিলার কাছে খাড়িতে নোঙর ফেলেছে মৌল। তা সত্ত্বেও খোলা সাগরের উত্তাল ঢেউয়ের ছোবল থেকে রক্ষা পাচ্ছে না সে। এখন যদি উত্তর পশ্চিম থেকে ঝড় শুরু হয়, সাংঘাতিক বিপদ হবে। কংগ্রেস চিন্তায় পড়ে গেল। ইতোমধ্যেই সে সিদ্ধান্ত নিয়েছে পরদিন ভাটার টান শুরু হওয়া মাত্র খাড়ি থেকে বের করে নিয়ে যাবে জাহাজটাকে। তবে তার আগে ভালো করে দেখে নিতে হবে জাহাজের কোথাও কোনো ফুটো আছে কিনা। খোলা সাগরকে সবসময় শত্রু বলেই মনে করা উচিত। বেরোবার আগে নিশ্চিন্ত হতে হবে শত্রুর হামলা ঠেকাবার মতো শক্তি সামর্থ্য জাহাজটার আছে কিনা। সেরেসান্তেকে সঙ্গে নিয়ে গোটা জাহাজটা খুঁটিয়ে পরীক্ষা করলো কংগ্রেস। ওদেরকে সাহায্য করলো ভার্গাস। ভার্গাস একজন চিলিয়ান। ভালপারাইসের একটা জাহাজ তৈরির কারখানায় একসময় কাঠমিস্ত্রির কাজ করত। যে কোনো জাহাজের আঙ্গিক ও কাঠামো সম্পর্কে তার ভালো অভিজ্ঞতা আছে। পরীক্ষা করে জানা গেল মৌল মোটামুটি অক্ষতই আছে। এখানে সেখানে সামান্য ত্রুটি থাকলেও কোনোটাই মারাত্মক নয়। তবে সংখ্যায় সেগুলো অনেক। সংখ্যায় বেশি বলেই মেরামত করতে 7 দিন সময় লাগবে বলে মন্তব্য করলো ভার্গাস। তার মানে সে বলতে চাইছে কাল মৌলকে এই জায়গা থেকে সরানো যাবে না। শুনে খুব রেগে গেল কংগ্রেস। মুখ খারাপ করে গালাগাল দিল ভাগ্যকে। তার শীর্ষ ডাকাতরাও খুব হতাশ হয়ে পড়ল। এত কষ্ট করে বালিয়াড়ি থেকে মুক্ত করে পেঙ্গুইন টিলার কাছে আনা হলো, অথচ এই মুহূর্তে ওটাকে কাজে লাগানো যাচ্ছে না। সেরেসান্তের সঙ্গে আলোচনায় বসলো কংগ্রেস। তার বক্তব্য মন দিয়ে শুনল সবাই। সাগর পাড়ি দেওয়ার আগে ছোটখাটো মেরামতের কাজগুলো অবশ্যই সারিয়ে নেওয়া দরকার, বলল সে। সেরেসান্তে জিজ্ঞেস করলো, রওনা হবার পর মেরামতের কাজে হাত দিলে ক্ষতি কি? মাথা নেড়ে কংগ্রেস বলল, মৌলের যে হাল দেখেছি তার উপর আস্থা রাখা যায় না। এই করুণ অবস্থার জন্যই নাবিকরা এটাকে ফেলে রেখে পালিয়েছে। না সেরেসান্তে, আমরা কোনো ঝুঁকি নিতে পারি না। প্যাসিফিক আইল্যান্ড কি এখানে? কয়েকশো মাইল দূরে। মেরামত না করে ভোলা সাগরে বেরুলেই ডুবে মরারই সম্ভাবনা বেশি। সে ঝুঁকি কেন আমরা নিতে যাব? ভার্গাস বলল, বেশ, মেরামতে আগে করা হোক। কিন্তু মেরামতের কাজটা আমরা করব কোথায়? এখানে, এই ফাঁকা জায়গায়, খাড়ির মধ্যে? ভেবে দেখেছেন যে কোনো মুহূর্তে ঝড় উঠতে পারে, তখন কি হবে? চিলির আরেকজন লোক তাকে সমর্থন করে বলল, এরকম খোলা জায়গায় জাহাজ মেরামতের কাজে হাত দেওয়া উচিত হবে না। মেরামত যদি করতেই হয় অন্য কোনো জায়গায়। কংগ্রেস তখন বলল, বেশ, চলো তাহলে মৌলকে ইগোর উপসাগরে নিয়ে যাই। সবাই চুপ করে আছে দেখে প্ল্যানটা একটু ব্যাখ্যা করলো সে। ইগোর উপসাগরে তার পছন্দ মতো জায়গায় মৌলকে নিয়ে যেতে 48 ঘন্টা লাগবে। প্ল্যানটা শুনে জলদস্যুদের মনে খানিকটা আস্থা আর উৎসাহ ফিরে এলো। শুরু হলো প্রস্তুতি। পরদিন জোয়ারের সময় যাতে নির্দিষ্ট জায়গায় মৌলকে নিয়ে পৌঁছানো যায়। বাতিঘরের রক্ষীদের নিয়ে ওরা কেউ মাথা ঘামালো না। কংগ্রেস তার শিশুদের জানিয়েছে মেরামতের কাজ শেষ হবার সঙ্গে সঙ্গে যাত্রা শুরুর আগে ইগোর উপসাগর নিজেদের দখলে আনবো আমরা। সে তার এই প্ল্যানটা আরো পরিষ্কারভাবে ব্যাখ্যা করলো সেরেসান্তাকে একা পেয়ে। দ্বীপটায় আমরা আর লুকিয়ে থাকছি না। আগের সিদ্ধান্তই বহাল আছে, তবে প্ল্যানটা একটু সংশোধন করেছি। কি সংশোধন উস্তাদ? জানতে চাইল সেরেসান্তে। পাহাড় ডিঙিয়ে নয়, সাগর পথেই আমরা যাব মৌলকে নিয়ে। ওখানে পৌঁছে স্বাভাবিকভাবে নোঙর ফেলবে স্কুনার। তাতে করে কেউ কিছু সন্দেহ করতে পারবে না। ধরে নেবে আমরা ভালপারাইসো থেকে আসছি। কিন্তু আমাদের উদ্দেশ্য সম্পর্কে কি ভাববে ওরা? ওরা ভাববে সাগর পাড়ি দেওয়ার সময় বিপদে পড়ে নোঙর ফেলেছি, কাজেই ওরা আমাদেরকে খাতিরই করবে। তারপর 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 ওস্তাদ? প্রশ্নটা সেরেসান্তে না করলেও পারত, কারণ সে তার ওস্তাদকে খুব ভালোভাবেই চেনে। কাজেই জানে তারপর কি ঘটবে। কংগ্রেস চুপ করে থাকলো। অপ্রয়োজনীয় মনে করে সেরেসান্তের প্রশ্নের জবাব দিল না। দুজন মিলে যে এই ষড়যন্ত্র করলো তারা, এর সাফল্য সম্পর্কে তাদের মনে কোনো সন্দেহ নেই। যাত্রার প্রস্তুতি নিতেই বিকেল হয়ে গেল। প্রথমে প্রয়োজনীয় রসদ তোলা হলো জাহাজে। তারপর গুহা থেকে মালপত্র বের করে ভরা হলো হন্ডে। 4টের মধ্যেই সব কাজ শেষ। জাহাজ নোঙর তোলার জন্য তৈরি। কংগ্রেস নতুন করে হিসাব করে সে বলল, গন্তব্যে পৌঁছাতে 30 ঘন্টার বেশি লাগবে না। রাতে জাহাজ চালানো নিরাপদ নয়, তাই সিদ্ধান্ত হলো কাল সকালে রওনা হবে তারা। ধীরে ধীরে সন্ধ্যা নামল। আবহাওয়া একরকম শান্তই বলা যায়। সূর্য ডোবার পরও কুয়াশা না থাকায় আকাশ আর সাগর পরিষ্কার দেখা যাচ্ছে। ধারণা করা হলো রাতটা নির্বিঘ্নেই কাটবে। জলদস্যুরা বেশিরভাগই জাহাজের খোলা ডেকে রাত কাটালো।
দু একজন ঘুমালো বার্থে। ক্যাপ্টেনের চেয়ারটা দখল করলো কংগ্রে। সেরেসান্তে বসলো লেফটেন্যান্টের চেয়ারে। রাত একটু গভীর হতে ডেকে বেরিয়ে এসে বাতাসের মতিগতি পরীক্ষা করে গেল কংগ্রে। না, ঝড়ের কোনো আভাস নেই। ভোরে সূর্য উঠল সোনালি আলোয় চারদিকে উদ্ভাসিত করে দিয়ে। সারা বছরে এরকম সূর্যোদয় খুব কমই দেখা যায়। স্বচ্ছ ও নির্মল আকাশ টলটলে নীল, তাতে যেন নিস্তরঙ্গ সাগর প্রতিবিম্বিত হচ্ছে। একটা নৌকায় চড়ে তীরে নামলো কংগ্রে। টিলার মাথায় উঠে চারদিকে সাগরে চোখ বোলাবে। দক্ষিণ দিকে সাগর এমনিতেই শান্ত থাকে, শুধু প্রণালীর প্রবেশ মুখে ঢেউগুলোকে খানিকটা উদ্দাম হতে দেখা গেল। ইতোমধ্যে বাতাস বেশ জোরালো হয়েছে। চারদিকে কোথাও কোনো জলযান নেই। মৌল রওনা হলে পথে অন্য সব জাহাজের সঙ্গে দেখা হবার প্রায় কোনো সম্ভাবনাই নেই। পরিবেশ পরিস্থিতি দেখার পর কংগ্রেস সিদ্ধান্ত নিল দ্বীপের পশ্চিম তীর দিয়েই গন্তব্যস্থলের দিকে যাবে সে। একে একে ওয়েবস্টার, সেভারেল পয়েন্ট ইত্যাদি অন্তরীপ ঘুরে টিলা থেকে নেমে গুহার ভিতর ঢুকলো সে। উদ্দেশ্য কিছু ফেলে যাচ্ছে কিনা দেখা। 7টার দিকে শুরু হলো ভাটার টান। কংগ্রেস নির্দেশে স্কুনারের নোঙর তোলা হলো। বাতাস বইছে উত্তর পূব থেকে। সেই বাতাসে ভর করে রওনা হলো তারা। খাড়ি থেকে বেরিয়ে খোলা সাগরে পড়তে 10 মিনিট লাগলো। পানি কেটে দ্রুত এগোচ্ছে মৌল। আধ ঘন্টা পর সেন্ট বার্থোলোমিউর পাহাড় ঘুরে পূর্ব দিকে বাঁক নিল তারা। মৌলের আচরণে খুব খুশি কংগ্রে আর সেরেসান্তে। কংগ্রে বলল, এভাবে এগোতে পারলে সন্ধ্যের আগেই তারা ইগোর উপসাগরের মুখে পৌঁছে যাবে। তবে সেটা তার ইচ্ছা নয়। উপকূলের কোথাও নোঙর ফেলতে চায় সে। গন্তব্যে পৌঁছাবে পরদিন সূর্য ওঠার পর। তার নির্দেশে মৌলের গতি কমিয়ে আনা হলো। সারাদিন সাগরে অন্য কোনো জাহাজ দেখা গেল না। সন্ধ্যা ঠিক আগে ওয়েবস্টার অন্তরীপের পূব দিকে পৌঁছালো তারা। যাত্রার প্রথম ভাগ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। তীর থেকে সামান্য দূরে নোঙর ফেলা হলো মৌলের। আবহাওয়া অনুকূল হওয়ায় জলদস্যুদের নিষ্ঠুর ষড়যন্ত্র সফল হবার 16 আনা সম্ভাবনা দেখা দিয়েছে। রাত 10টার দিকে নিস্তেজ হয়ে পড়ল বাতাস। তবে ভোরের আলো ফোটার ঠিক আগে আবার বেশ জোরালো হয়ে উঠল। আকাশে রোদ উঠতেই নোঙর তোলার নির্দেশ দিল কংগ্রে। মৌল তার দ্বিতীয় পর্বের যাত্রা শুরু করল। তবে মৌলকে ফুল স্পিডে চালানো যাচ্ছে না। যতটা ক্ষমতা তার মাত্র অর্ধেকটা ব্যবহার করা হচ্ছে। তীরের সঙ্গে সমান্তরালে একটা রেখা ধরে এগোচ্ছে জাহাজ, তবে সবসময় 1 মাইল দূরত্ব বজায় রেখে। এদিককার উপকূল কি প্রকৃতির তা তাদের জানা নেই বলেই সাবধানের মার নেই ভেবে তীর ঘেঁষে যাচ্ছে না। বেলা 10টার দিকে ব্লসম উপসাগরে পড়ল মৌল। এবার উত্তাল সাগরের কাছে আত্মসমর্পণ না করে উপায় থাকল না। সাগর এখানে যেন প্রচণ্ড আক্রোশে ফুঁসছে। কংগ্রে দক্ষ নাবিক খুব সাবধানে স্কুনার চালাচ্ছে। বিকেল হলো। কম্পাসের সাহায্যে মাপযোগ করল সে। অনুকূল বাতাস পাবার আশায় দিক পরিবর্তন করতে হয়েছে। তাই গন্তব্য ছাড়িয়ে খানিকটা দূরে সরে এসেছে তারা। জাহাজ ঘুরিয়ে নেয়ার নির্দেশ দিল সে। আবার ইগোর উপসাগরের দিকে ফিরে চলল মৌল। সেই মুহূর্তে পয়েন্ট সেভারেল তাদের কাছ থেকে মাত্র 4 মাইল উত্তর পশ্চিমে। আরো দূরে সান হুয়ান অন্তরীপও দেখা যাচ্ছে, যদিও অস্পষ্ট। এখান থেকেই দেখা গেল দুনিয়ার শেষ প্রান্তের সেই আলোক স্তম্ভের চূড়া। ক্যাপ্টেনের কামরায় টেলিস্কোপ আছে। সেটায় চোখ লাগিয়ে বাতিঘরটার দিকে তাকালো কংগ্রে। একজন রক্ষীকে দেখা গেল। লণ্ঠন ঘরে বসে সাগরের দিকে তাকিয়ে আছে। সূর্য ডুবতে তখনও অনেক দেরি, অন্তত 3 ঘন্টা। কংগ্রেস সিদ্ধান্ত নিল রাত নামার আগেই গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করবে সে। বলাই বাহুল্য, বাতিঘর থেকে রক্ষীরাও স্কুনারটিকে দেখতে পেয়েছে। প্রথমে ওরা ভাবলো জাহাজটা ফকল্যান্ড আইল্যান্ডের দিকে যাচ্ছে, কিন্তু একটু পরই পরিষ্কার বোঝা গেল স্ট্যাটেন আইল্যান্ডেই আসছে তারা। মৌলকে রক্ষীরা দেখলো কি দেখলো না তা নিয়ে কংগ্রেস কোনো মাথা ব্যথা নেই। যাত্রার দ্বিতীয় পর্ব সফল হতে যাচ্ছে দেখে আনন্দেই আছে সে। তবে এই পর্বের যাত্রাটা ঝামেলামুক্ত নয়। পানির নিচে লুকিয়ে আছে ডুবো পাহাড়ের চূড়া। তার একটাই ঘষা খেলে বা ধাক্কা লাগলে মৌল টুকরো টুকরো হয়ে যাবে। গন্তব্যে পৌঁছাতে আর বেশি দেরি নেই। এই সময় জলদস্যুদের একজন রিপোর্ট করলো জাহাজে একটা ফুটো তৈরি হয়েছে। সেটা দিয়ে পানিও ঢুকছে হু হু করে। না, খুব বড় ফুটো নয়। রিপোর্ট পেয়েই ভার্গাসকে তাড়া লাগালো কংগ্রে। ভার্গাস ছুটল ফুটো বন্ধ করতে। আপাতত কোনো রকমে পানি ঢোকা বন্ধ করা হলো, পরে ভালোভাবে মেরামত করা হবে। সন্ধ্যে ঠিক 6টায় ইগোর উপসাগরের মুখে পৌঁছালো মৌল। আরও আধা ঘন্টা অপেক্ষার পর বাতিঘরের উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল সাগর। এই বাতিঘর মাত্র সেদিন তৈরি হয়েছে।
এরই মধ্যে সেটাকে লক্ষ্য করে ছুটে আসছে চিলির একটা জাহাজ। বাতিঘরের জীবনে এটাই তো প্রথম জাহাজ। কিন্তু বাস্কেট আর তার সহকারীরা জানে না জাহাজটার মালিক একদল দয়ামায়াহীন জলদস্যু। জানে না তাদের কপালে কি সাংঘাতিক বিপদ ঘনিয়ে আসছে। অধীর আগ্রহে অপেক্ষা করছে ওরা। ধীরে ধীরে তীর লক্ষ্য করে এগিয়ে আসছে স্কুনার মৌল। ডেকে দাঁড়িয়ে আছে কংগ্রে, তার ঠিক পেছনে রয়েছে সেরেসান্তে। সে হাসতে হাসতে বলল, আমাদের প্ল্যানের প্রথম পর্যায়টা সফল হলো। কি বলেন ওস্তাদ? হ্যাঁ, প্রথম পর্যায়টা সফল হলো। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে মাথা ঝাঁকালো কংগ্রে। আশা করি বাকি পর্যায়গুলো শতকরা 100% সফল হবে। 20 মিনিট পর তীরের কাছাকাছি থামল মৌল। নোঙর ফেলার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে বাতিঘর থেকে সৈকতে এসে দাঁড়িয়েছে দুজন রক্ষী, ফিলিপ আর মরিস। গলা চড়িয়ে মৌলকে ওরা অভিবাদন জানালো। রশি খুলে একটা নৌকা নামানো হলো পানিতে। মৌলে যাবে। ওদের সঙ্গে বাস্কেট নেই। সে লণ্ঠন ঘরে নিজের কাজে ব্যস্ত। ঘর ঘর বিকট আওয়াজ তুলে নোঙর পড়ছে পানিতে। এই সময় মৌলের ডেকে পৌঁছালো ফিলিপ আর মরিস। কংগ্রে ইঙ্গিত করতে যা দেরি, চোখের পলকে মরিসের ঘাড়ে চকচকে একটা কুড়াল নেমে এলো। বেচারা এতটুকু আওয়াজ করার সময়ও পায়নি, ছিটকে পড়ে গেল ডেকের ওপর। পর মুহূর্তে একসঙ্গে গর্জে উঠল এক জোড়া রিভলভার। মরিসের বন্ধু ফিলিপও ডেকের উপর লুটিয়ে পড়ল গুলি খেয়ে। পড়ার সঙ্গে সঙ্গে মারা গেছে ওরা। কাজে ব্যস্ত ছিল বাস্কেট। হঠাৎ কি মনে করেই থামল সে। জানালার সামনে এসে সাগরের দিকে তাকালো, আর ঠিক তখনই গর্জে উঠল একজোড়া রিভলভার। গুলির শব্দ শুনে ছ্যাদ করে উঠল তার বুক। কি ঘটছে চোখের সামনেই দেখতে পেল সে। সহকারীদের এভাবে খুন হতে দেখে বিস্ময়ের শোকে একেবারে পাথর হয়ে গেল সে। একসঙ্গে অনেকগুলো প্রশ্ন ভিড় করল মনে। জাহাজে চড়ে কারা এসেছে? মরিস আর ফিলিপ তো কোনো অপরাধ করেনি, তাহলে ওদেরকে মারল কেন? চিন্তা করার সময় নেই। আত্মরক্ষার প্রবল তাগাদা অনুভব করলো বাস্কেট। এদের পরিচয় জানা নেই তার, তবে বুঝতে পারছে ওরা খুনি। ওকেও দেখতে পাবার সঙ্গে সঙ্গে খুন করবে। ফিলিপ আর মরিসের কথা ভেবে কান্না পাচ্ছে। হতভাগাদের জন্য সে কিছুই করতে পারল না। এখন কি করলে খুনিদের হাত থেকে বাঁচা যায় বুঝতে পারছে না সে। হতভম্ব হয়ে ওখানেই দাঁড়িয়ে থাকলো। চিলির ভালপারাইসো বন্দর থেকে এসেছে লোক। এসেই কি কারণে নিরীহ দুজন লোককে একটা কথা পর্যন্ত বলতে না দিয়ে মেরে ফেলল, ব্যাপারটা কোনো মতেই ওর মাথায় ঢুকছে না। যেভাবেই হোক প্রাণে বাঁচতে হবে, এই চিন্তাটা অস্থির করে তুলল বাস্কেটকে। ভাবল, খুনিরা হয়তো জানে না এই দ্বীপে আরও একজন রক্ষী আছে। জানে না, কিন্তু জানতে কতক্ষণ? জাহাজ তীরে ভিড়েতে যা দেরি, ছুটে বাতিঘরে ঢুকবে তারা, কোনো সন্দেহ নেই। বাতিঘরের আলো নিশ্চয়ই নিভিয়ে দেবে। পূর্বশত্রুতার প্রতিশোধ নেওয়ার জন্য ফিলিপ আর মরিসকে খুন করেছে ওরা, এ হতেই পারে না। ওরা বাতিঘরের আলোকরক্ষী, সেজন্যই খুন করেছে। তার মানে লোকগুলোর শত্রুতা আসলে আলোটার সঙ্গেই। মাথাটা এখন কাজ করছে। আর সময় নষ্ট না করে তরতর করে সিঁড়ি বেয়ে লণ্ঠন ঘর থেকে নিচে নেমে এলো। ওদিকে খুনি লোকগুলো পানিতে নৌকা নামাবার চেষ্টা করছে। অর্থাৎ বাঁচতে হলে এখনই পালাতে হবে বাস্কেটকে। দ্রুত হাত চালালো সে। সামনে যে কটা রিভলভার পেল সব গুজে নিল কোমরের বেল্টে। একটা ব্যাগে নিল প্রচুর গুলি আর বারুদ। ওই ব্যাগেই ভরল কিছু খাবার ও প্রয়োজনীয় দু একটা জিনিস। বাতিঘর সংলগ্ন ঢালু জমিতে নামল সে। হারিয়ে গেল অন্ধকারে। এভাবেই শুরু হলো তার অস্তিত্ব রক্ষার সংগ্রাম। এখন দেখা যাক জলদস্যুদের সে ফাঁকি দিতে পারে কিনা। দ্রুত সন্ধ্যা ঘনালো। কালো অন্ধকারে ঢাকা পড়ে গেল স্ট্যাটেন আইল্যান্ড। বাতিঘরের আলোটা জ্বলছে না, ফলে অন্ধকার যেন আরো গাঢ় হয়ে জাঁকিয়ে বসল। তার উপর আজ আবার কুয়াশা পড়েছে। বাতাসের বেগও বেশ জোরালো, সম্ভবত একটা ঝড় উঠবে। আজ রাতটা ভীতিকর ও অভিশপ্ত। নিজের চোখেই তা দেখল বাস্কেট। ফিলিপ আর মরিস বিনা কারণে খুন হয়ে গেল। সময়টা শীতকাল নয়, অথচ ঠান্ডায় কাঁপছে সে। এটা আসলে তার ভয়ের কাঁপুনি। প্রিয় সহকারীদের কথা স্মরণ করে আবার তার চোখ ফেটে পানি বেরিয়ে এলো। বাতিঘর থেকে স্পষ্টই দেখছে সে ওদের লাশগুলো জাহাজ থেকে ছুঁড়ে ফেলা হয়েছে পানিতে। শিউরে উঠে সে ভাবল, ওকেও এভাবে খুন করে ফেলে দেওয়া হতো পানিতে। ভাগ্যের নেহাতি জোর বলতে হবে যে ওই সময় লণ্ঠন ঘরে জরুরি একটা কাজে ব্যস্ত ছিল সে। চেষ্টা করেও মনটাকে শান্ত করতে পারছে না বাস্কেট। ফিলিপ আর মরিসকে খুব বেশি দিন থেকে চেনে না সে, কিন্তু অল্প এই কয়দিনেই ওদেরকে সে ভালোবেসে ফেলেছিল। তিনজন ওরা একসঙ্গে চাকরির জন্য এসেছিল। বাতিঘরের দায়িত্বও বুঝে নিয়েছিল। কিন্তু এখন বাস্কেট একা হয়ে গেছে। শুধু যে একা হয়ে গেছে তা নয়,
একদল খনি তাকে খুঁজে বেড়াবে এই দ্বীপে। বাস্কেট ভাবছে, স্কুনারটা স্ট্যাটেন আইল্যান্ডে নোঙর ফেলল কেন? ওটা আসলে কাদের? লোকগুলো কি উদ্দেশ্যে এলো এখানে? এই দ্বীপে প্রথম পা ফেলেছে, হাবভাব দেখে তা মনে হয়নি। দ্বীপে পা দিয়েই বাতিঘরের আলোটা নিভিয়ে দিল কেন? বাতিঘরের প্রতি এই বৈরী মনোভাবের কারণ কি? লোকগুলো কি চাইছে তাদের অনুসরণ করে অন্য কোনো জাহাজ যেন স্ট্যাটেন আইল্যান্ডে আসতে না পারে? এইসব প্রশ্নের উত্তর বাস্কেথের জানা নেই। জানতে হলে সরাসরি প্রশ্ন করতে হবে, সেটা সম্ভব নয়। দেখা মাত্রই তারা খুন করবে ওকে। হঠাৎ একটা কথা মনে পড়তে নিজেকে তিরস্কার করলো বাস্কেট। ভয় পেয়ে যাওয়ায় মাথাটা ঠিকমতো কাজ করেনি। মারাত্মক একটা ভুল করে বসেছে। বাতিঘর থেকে পালিয়ে আসার সময় কোনো কাগজপত্রই সে সঙ্গে করে নিয়ে আসেনি। ওগুলো নাড়াচাড়া করলে অনায়াসে দ্বীপে তার উপস্থিতির কথা জেনে ফেলবে জলদস্যুরা। আর একবার জানতে পারলে এরপর আর ভাবতে পারছে না বাস্কেট। তীর থেকে 200 গজ দূরে রয়েছে সে, প্রকাণ্ড একটা পাথরের আড়ালে। এখান থেকে 3 জায়গায় জলদস্যুদের নড়াচড়া দেখতে পাচ্ছে সে, স্কুনারের ডেকে, বালিয়ারির ওপর আর বাতিঘরের জানালায়। মাঝে মধ্যে তাদের কর্কশ গলার আওয়াজও শুনতে পাচ্ছে সে। রাত 10টার মধ্যে এক এক করে সব আলো নিভে গেল। স্ট্যাটেন আইল্যান্ডের নিশ্ছিদ্র অন্ধকার। বাস্কেট চিন্তা করে দেখল এই জায়গায় তার আর থাকা উচিত নয়। লুকোবার জন্য ভালো একটা জায়গা খুঁজে বের করতে হবে তাকে। এই পাথরের আড়ালে থাকলে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে তারা দেখে ফেলবে ওকে। কিন্তু এখান থেকে সরবেই বা কোথায়? দ্বীপের আরো ভেতরের দিকে নাকি উপসাগরের প্রবেশ মুখে? এই দ্বীপ থেকে পালানো সম্ভব নয়। লুকিয়েই বা কদিন থাকবে সে? সান্তাফে ফিরে আসতে এখনো বহু দেরি। ততদিন কি লুকিয়ে থাকা সম্ভব? তাড়াহুড়ো করে অল্পই রসদ নিয়ে এসেছে। খুব বেশি হলে 3 দিন চলা যাবে। তারপর খাবে কি? লুকিয়ে থাকা যদি সম্ভবও হয়, খাদ্য যোগাবে কে? মাছ ধরতে হলে খোলা জায়গায় বেরোতেই হবে তাকে। আর খোলা জায়গায় বেরোলেই খুনিদের চোখে ধরা পড়ে যাবার ভয় আছে। তাছাড়া আগুন পাবে কোথায় যে মাছ রেঁধে খাবে? নিজেকে পরামর্শ দিল বাস্কেট, মাথা ঠান্ডা রাখো। আগে থেকে উদ্বিগ্ন হয়ে কোনো লাভ নেই। যখন যে সমস্যা আসবে তখন সেটা সমাধান খুঁজতে হবে। আপাতত সান হুয়ান অন্তরীপের সৈকতে রাত কাটাতে কোনো অসুবিধে নেই। রাতের বেলা নিশ্চয়ই ওরা ওকে খুঁজতে বেরোবে না। ভোরের আলো ফোটার আগে অন্য কোথাও সরে গেলেই হবে। সিদ্ধান্ত নিতে পারায় মনটা খানিকটা হালকা হয়ে এলো। আবার স্কুনারের দিকে তাকালো সে। জাহাজের ডেকে লোকজনের হাঁটাচলা বন্ধ হয়ে গেছে। ওদিকে কোনো আলো দেখা যাচ্ছে না। একটু আগে গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল, এখন কিছুই শোনা যাচ্ছে না। শয়তান লোকগুলো কোনো রকম বিপদের আশঙ্কা করছে না, তাই নাক ডেকে ঘুমাচ্ছে। টিলার পাশ ঘেঁষে উত্তর দিকে যাচ্ছে বাস্কেট। অভিশপ্ত রাতটা কেমন যেন ভৌতিক লাগছে। বাতাস আর পানির আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। রাত 11টার দিকে অন্তরীপের শেষ প্রান্তে পৌঁছালো বাস্কেট। সমতল একটা জায়গা বেছে বের করলো। রাতটা কাটিয়ে দিল বালির ওপর শুয়ে। ঘুম ভাঙল অনেক ভোরে, তখনও সূর্য ওঠেনি। চোখ রগড়ে চারদিকটা ভালো করে দেখে নিল বাস্কেট। যতদূর দৃষ্টি যায় কোথাও কেউ নেই। সাগর তীরে নৌকাও দেখা যাচ্ছে না। স্কুনারের নিজস্ব নৌকা আর রক্ষীদের ডিঙি সবই এখন জলদস্যুদের দখলে। সাগরের যত দূর দেখা গেল একদম ফাঁকা। বাস্কেথের মনে পড়ল বাতিঘর তৈরি হবার আগে এদিকের পানিতে জাহাজ চালানো কি সাংঘাতিক কঠিন কাজ ছিল। এখন যদি এদিকে কোনো জাহাজ আসে তারা বাতিঘরের কোনো সাহায্যই পাবে না। অসহায় বোধ করল সে, সেই সঙ্গে উদ্বিগ্ন হয়ে উঠল। কোনো জাহাজ যদি এদিকে আসে, জলদস্যুরা আলো জেলে পথ দেখাবে না। আলোটা শুধু নিজেদের প্রয়োজনে জ্বালবে তারা। দাঁতে দাঁত চেপে গাল দিল সে, শয়তানের বাচ্চারা। বাস্কেথের মাথার ভেতর এবার অন্যরকম একটা বিপদ সংকেত বেজে উঠল। জলদস্যুরা এই যে আলোটা নিভিয়ে রেখেছে, এর পরিণতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। একটা পাথরের উপর ধপ করে বসে পড়ল সে। সমস্ত ঘটনা এক এক করে স্মরণ করে উপলব্ধি করল জলদস্যুরা আরো অনেক বড় ধরনের অঘটন ঘটাতে চায়। এদিকে যদি কোনো জাহাজ আসে, সেগুলো দুর্ঘটনায় পড়তে বাধ্য করবে তারা। আলো নিভিয়ে রাখার সেটাই কারণ। দুর্ঘটনা ঘটলে আগন্তুক জাহাজ ভেঙে চুরমার হয়ে যাবে। আরোহী আর নাবিকদের খুন করে জাহাজের সমস্ত মালামাল লুট করবে তারা। প্রশ্ন হলো, ওদের ঠেকাবার উপায় কি? একা সে কি করতে পারে? সান্তাফে ফিরতে এখনো অনেক দেরি, 2 মাস। এই 2 মাস জলদস্যুদের হাতে সে যদি ধরা নাও পড়ে, বেঁচে থাকবে কিভাবে? প্রথম কাজ নিরাপদ একটা আশ্রয় খুঁজে বের করা।
জলদস্যুরা নিশ্চয়ই এতক্ষণে জেনে ফেলেছে যে বাতিঘরে 3 জন রক্ষী ছিল। আজ সকাল থেকেই তারা নিখোঁজ তৃতীয় জনকে পাগলের মতো খুঁজতে শুরু করবে। হতাশায় মুচড়ে পড়লে চলবে না, নিজেকে পরামর্শ দিল বাস্কেট। বসে না থেকে কাজ শুরু করলো সে। একটানা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সরু একটা গুহা দেখতে পেল। ভেতর দিকে 10 ফুট লম্বা, 5 ফুট চওড়া। গুহার মেঝেতে বালি আছে। ভালো করে দেখে বুঝতে পারলো ভেতরে জোয়ারের পানি ঢুকবে না, ঝড়ের ঝাপটাও লাগবে না। গুহায় ঢুকে বসলো সে। বাতিঘর থেকে বয়ে আনা ব্যাগটা নামিয়ে রাখলো পাশে। কাছেই বরফ গলা পানি থেকে তৈরি হয়েছে একটা ঝিল, কাজেই পানীয় জলের কোনো অভাব হবে না। খানিকটা শুকনো মাংসের ফালি আর কয়েকটা বিস্কিট খেলো বাস্কেট। শরীর খানিকটা ঝরঝরে হয়ে উঠল, গলা শুকিয়ে গেছে, পানি খাওয়া দরকার। গুহা থেকে বেরোতে যাবে কি একটা আওয়াজ শুনে থমকে দাঁড়িয়ে পড়ল। হায় ঈশ্বর, তার মানে জলদস্যুরা এরই মধ্যে ওর খোঁজে বেরিয়ে পড়েছে। গুহার আড়াল থেকে না বেরিয়ে উকি দিয়ে বাইরে তাকালো সে। অমনি ছ্যাদ করে উঠল বুক। সর্বনাশ! 4 জন লোক একটা নৌকা করে এদিকেই আসছে। 2 জন লোক বসে আছে, বাকি 2 জন নৌকা চালাচ্ছে। নৌকাটা বাস্কেট চিনতে পারল না। তার মানে ওটা বাতিঘরের নৌকা নয়, স্কুনারের নৌকা। লোকগুলো যে এই দ্বীপে নতুন নয় সেটা তাদের হাবভাব দেখেই বোঝা যাচ্ছে। একটা লোক হাল ধরে আছে। বাস্কেটের মনে হলো সেই দলের লিডার, হয়তো স্কুনারের ক্যাপ্টেনও সে। ওর থেকে এখনো প্রায় 100 গজ নিচে তারা। চোখে পলক পড়ছে না, লোকগুলোর দিকে তাকিয়ে আছে ও। লিডারের ইঙ্গিতে তীরে ফেরানো হলো নৌকা। সৈকতে নামলো তারা। স্পষ্টভাবে তাদের গলা পাচ্ছে বাস্কেট। ঠিক জানো তো এই জায়গায় কি না? হ্যাঁ, ঠিক জানি। এখান থেকে 20 গজ দূরে পাহাড়টার বাঁকে। হ্যাঁ, আমাদের নিহাতে সৌভাগ্য যে বাতিঘরের রক্ষীরা গুহাটা আবিষ্কার করতে পারেনি। রক্ষীদের আগে এখানে 1.5 বছর ধরে ছিল বাতিঘরের নির্মাতারা, তারাও ওটার খোঁজ পায়নি। নিজেদের কাজে ব্যস্ত ছিল তারা, এদিক ওদিক তাকাবার ফুরসত পায়নি। খুঁজলেও পেত না, কারণ গুহার মুখ তো আমরা পাথর ফেলে ঢেকে রেখেছি। চলো যাওয়া যাক, বলল লিডার। সঙ্গীদের 2 জনকে নিয়ে আড়াআড়িভাবে সৈকত ধরে এগোলো লিডার। আড়াল থেকে তাদের ওপর তীক্ষ্ণ নজর রাখছে বাস্কেট। এখনো তারা কথা বলছে, কিছু কিছু শুনতেও পাচ্ছেও। তবে খানিক পরই তাদের পায়ের আওয়াজ দূরে মিলিয়ে গেল। নৌকার কাছে একজন লোককে রেখে গেছে তারা। সৈকতে পায়চারি করছে সে। বোঝা গেল কাছাকাছি কোথাও ওদের একটা গোপন গুহা আছে। লোকগুলো জলদস্যু, এটা আগেই সন্দেহ করেছিল বাস্কেট। সন্দেহটা এখন সত্যি প্রমাণিত হলো। এও পরিষ্কার হয়ে গেল বাতিঘর তৈরি শুরু হবার আগে থেকেই স্ট্যাটেন আইল্যান্ডে আছে তারা। এই দ্বীপ আসলে জলদস্যুদের আস্তানা। একটা গুহায় তারা তাদের লুট করার ধন সম্পদ লুকিয়ে রেখেছে। সেই ধন সম্পদ সম্ভবত এখন তারা স্কুনারে তুলে নিয়ে যাবে। বাস্কেটের মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। গুহায় কি শুধুই ধন সম্পদ লুকিয়ে রাখা হয়েছে? সঙ্গে কিছু রসদপত্র নেই? থাকারই তো কথা। সেক্ষেত্রে ওগুলো ওর হাত করা উচিত, বেঁচে থাকার জন্য কাজে আসবে। মনটা খুশি হয়ে উঠল ওর। চেষ্টা করলে বেঁচে থাকার একটা উপায় তাহলে হতে পারে। লোকগুলো নৌকা নিয়ে চলে যাক, ওদের গুহায় ঢুকে কিছু খাবার দাবার বের করে নেবে ও। রসদ হয়তো প্রচুর পরিমাণে আছে, যখন খুশি প্রয়োজন মতো বের করা যাবে। এভাবে যদি সান্তাফে ফিরে না আসা পর্যন্ত চালিয়ে দেয়া যায়, মন্দ কি? মনে মনে প্রার্থনা করলো বাস্কেট, সান্তাফে না ফেরা পর্যন্ত খুনিরা যেন দ্বীপেই থাকে। তখন দেখা যাবে কতটুকু ক্ষমতা তাদের। 2 জন নিরীহ লোককে বিনা কারণে খুন করেছে, এর শাস্তি তাদেরকে পেতেই হবে। এখন জানার চেষ্টা করতে হবে লোকগুলো কতদিন দ্বীপে থাকার প্ল্যান করেছে। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। গুহা থেকে বেরিয়ে আবার সৈকতের উপর দিয়ে হেঁটে নৌকার দিকে ফিরে যাচ্ছে লোকগুলো। আড়াল থেকে তাদের কথা কান পেতে শুনছে বাস্কেট। রক্ষী লোকগুলো কিন্তু খারাপ ছিল না, কি বলো? দ্বীপের কোথায় কি আছে তা নিয়ে তারা মাথা ঘামায়নি। সেজন্যই আমাদের জিনিসপত্র সব ঠিক আছে। স্কুনার একেবারে ভরাট হয়ে যাবে। আমাদের মালপত্র তো কম নয়। বুদ্ধি করে প্রচুর রসদ জমিয়ে রাখায় এখন কাজে লাগবে। হ্যাঁ, তবে সাবধানে খরচ করতে হবে। প্যাসিফিক আইল্যান্ডে পৌঁছাবার আগে যেন সব শেষ না হয়ে যায়। কথা বলছে আর হাসাহাসি করছে লোকগুলো। বাস্কেটের শরীরে যেন আগুন ধরে গেল। ইচ্ছে হলো গুলি করে লোকগুলোর হাসি থামিয়ে দেয়। অনেক কষ্টে নিজেকে দমন করলো। জলদস্যুরা খুন করতে পারে, কারণ খুন করাই তাদের নেশা, কিন্তু সে বাস্কেট খুনি নয়।
কাজেই সুযোগ থাকা সত্ত্বেও গুলি করে কাউকে মারা তার পক্ষে সম্ভব নয়, অন্তত যতক্ষণ না সে আক্রান্ত হচ্ছে। আহা, দুনিয়ার শেষ প্রান্তে এই একটাই বাতিঘর, সবেধন নীলমণি। সেটাও কেমন অন্ধ হয়ে গেছে। কথাটা বলে জলদস্যুদের একজন গলা ছেড়ে হেসে উঠল। আমরা এখানে থাকতে থাকতেই একটা দুটা জাহাজডুবির ঘটনা ঘটবে বলে আশা করছি। বাতিঘর আলো না ফেলায় জাহাজের ক্যাপ্টেন পাহাড়গুলোকে দেখতে পাবে না, ফলে নির্ঘাত ধাক্কা খাবে। সেই সঙ্গে শুরু হবে আমাদের লুটপাট। কোনো খাটুনি ছাড়াই পেয়ে যাব গাদা গাদা সোনারূপা। আসলে আমাদের কপাল না খুলে গেছে। এমন একটা স্কুনার এসে সেন্ট বার্থোলোমিউয়ের তীরে ঠেকল, যাতে কোনো লোকজন নেই। এ যেন না চাইতেই বর পাওয়া। ব্যাপারটা এখনো আমার কাছে স্বপ্নের মতো লাগছে। বাস্কেট বুঝতে পারল স্কুনারটা কিভাবে জলদস্যুদের হাতে এসে পড়েছে। একজন প্রশ্ন করল, এখন আমাদের প্ল্যান কি কংগ্রে? বাস্কেট যাকে লিডার বলে আন্দাজ করেছিল সেই জবাব দিল, পরবর্তী প্ল্যান যেখানে আছে সেখানেই থাক, অর্থাৎ আমার মাথায়। আপাতত চলো মৌলে ফিরে যাই। গুহার মালপত্র জাহাজে তুলতে হবে না? না, এখনই নয়। জাহাজে টুকিটাকি মেরামতের কাজ বাকি আছে, ওগুলো আগে শেষ হোক। মেরামতের কাজ শেষ হতে কতদিন লাগবে ঠিক জানি না, কয়েক সপ্তাহ লাগতে পারে। আরেকজন বলল, মেরামত করতে হলে তো যন্ত্রপাতি লাগবে ওস্তাদ। তুমি বললে ওগুলো আমরা নৌকায় তুলি। হ্যাঁ ঠিক আছে, তুলতে পারো, তবে শুধু যে জিনিস মেরামতের কাজে লাগবে সেগুলো। তাহলে আর সময় নষ্ট করি কেন? জোয়ার আসতে খুব বেশি দেরি নেই, আর এই ফাঁকে কাজটা সেরে ফেলা দরকার। ঠিক আছে, জবাব দিল কংগ্রে। জাহাজ মেরামত না হওয়া পর্যন্ত সব জিনিসপত্র গুহাতেই থাকুক। এখন তো আর চোর নেই, এখানে তো আর চোর নেই। চোর ঠিক নেই, একজন বলল। কিন্তু ওস্তাদ, মনে আছে তো বাতিঘরের লোক ছিল 3 জন, একজনকে আমরা ধরতে পারিনি। কংগ্রে বলল, তার কথা বাদ দাও সেরেসান্তে। একা সে কি করতে পারবে আমাদের? আমি জানি ভয়ে কোথাও লুকিয়ে আছে লোকটা। বলো তো কিভাবে পটল তুলবে সে? কিভাবে ওস্তাদ? খেতে না পেয়ে। সেরেসান্তে হেসে উঠল। কংগ্রে আবার বলল, তবে সাবধানের মার নেই সেরেসান্তে। গুহার আশেপাশেই থাকতে হবে আমাদের। নৌকার কাছাকাছি চলে এসেছিল জলদস্যুরা। যন্ত্রপাতি আনার জন্য আবার গুহার দিকে ফিরে গেল। খানিক পর দেখা গেল যন্ত্রপাতিগুলো নৌকায় তুলছে। কাজটা শেষ হতে টিলার আড়ালে অদৃশ্য হয়ে গেল নৌকাটা। একসময় বাস্কেট বুঝতে পারলো আপাতত বিপদ কেটে গেছে। গুহা থেকে বেরিয়ে এসে সৈকতে দাঁড়ালো। ওর হাতে এখন দুটো কাজ। প্রথম কাজটা সহজ, দ্বিতীয় কাজটা অত্যন্ত কঠিন। গুহা থেকে খাবার বের করতে 5-7 মিনিটের বেশি লাগবে না ওর। কিন্তু মৌলকে দ্বীপে আটকে রাখার কি ব্যবস্থা করা যায়? বাস্কেট চিন্তা করছে। কি করলে সান্তাফে ফিরে না আসা পর্যন্ত স্কুনারটাকে দ্বীপে থাকতে বাধ্য করা যায়। অনেক চিন্তা করেও কোনো উপায় দেখতে পাচ্ছে না ও। তবে মাথায় অন্য একটা বুদ্ধি এলো। সান হুয়ান অন্তরীপের কিনারা ঘেঁষে অন্য কোনো জাহাজকে আসতে দেখলে সেটাকে সংকেত দিয়ে থামাবার চেষ্টা করতে পারে ও। থামলে ভালো, না থামলে পানিতে নেমে সাঁতার কাটবেও। যেভাবে হোক জাহাজটায় চড়বে। তারপর কি ঘটেছে সব খুলে বলবে ক্যাপ্টেনকে। একমাত্র এভাবেই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারেও। কিন্তু এই মুহূর্তে সাগরে অন্য কোনো জাহাজ নেই। আগে কোনো জাহাজ আসুক, তখন তাতে চড়ার চেষ্টা করা যাবে। প্রথম কাজটা অবশ্য এখনই সেরে ফেলা যায়। রসদ সংগ্রহের উদ্দেশ্যে জলদস্যুদের গুহাটার দিকে এগোলো বাস্কেট। ওদিকে জাহাজ মেরামতের কাজ পুরোদমে শুরু হয়েছে। তবে কাজটা বেশ কঠিন। তার উপর দ্বীপে জাহাজ মেরামত করার কোনো কারখানা নেই। ছুতোর মিস্ত্রি হিসাবে ভার্গাস দক্ষ, কিন্তু একা সে কতটুকু করবে? কাজ এগোচ্ছে, তবে গতি খুবই মন্থর। প্রথমে গোটা জাহাজ খালি করা হলো। প্রচুর সময় লাগলো তাতে। সময়ের অবশ্য কোনো অভাব নেই তাদের। বাতিঘরের সাহায্য আসবে আরও 2 মাস পরে। এই তথ্যটা তারা জানতে পেরেছে লগবুক থেকে। তাতে লেখা আছে প্রতি 3 মাস পর পর সান্তাফে বাতিঘরের জন্য সাহায্য নিয়ে আসবে। সেই হিসেবে মার্চ মাসে ফিরে আসবে সান্তাফে। এখন ডিসেম্বর চলছে, তবে শেষ হতে আর মাত্র কটা দিন বাকি। ওই লগবুক থেকেই রক্ষীদের নাম জানতে পেরেছে কংগ্রে। বাস্কেট, ফিলিপ আর মরিস। একজন যে পালিয়ে গেছে এটা আগেই জেনেছে কংগ্রে। সেজন্য অবশ্য তার কোনো মাথা ব্যথা নেই। একটা লোক একা তাদের আর কি ক্ষতি করবে? বেঁচে থাকতে হলে খাবার দরকার, সেটাই তো তার নেই। হঠাৎ জানুয়ারির 3 তারিখে আবহাওয়া খুব বেয়াড়া হলো। দক্ষিণ দিগন্তের কাছে দ্রুত জমে উঠল কালো মেঘ। একটু পরপরই ঝড় শুরু হয়ে গেল। তাপমাত্রা প্রায় 1 লাফে বেড়ে গেল 16 ডিগ্রি। গোটা আকাশ জুড়ে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। বাজ পড়ল বিকট শব্দে। সেই সঙ্গে সাগরও যেন খেপে উঠল।
কংগ্রে ভয় পেলেও মৌলনা তীরে আছড়ে পড়ে। তাহলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে স্কুনারটা। তবে ভাগ্য ভালো যে এমন জায়গায় নোঙর ফেলেছে তারা, ঝড়ের মূল ধাক্কাটা সেখানে লাগলো না। তবু সাবধানের মার নেই ভেবে কংগ্রে আরেকটা নোঙর ফেলল, মৌল যাতে তীরের সঙ্গে ধাক্কা না খায়। নিজেদের নিরাপত্তার কথা ভেবে কংগ্রে উদ্বিগ্ন হয়নি, কারণ সবাই তারা বাতিঘরে আশ্রয় নিয়েছে। ইতোমধ্যে সেখানে প্রচুর রসদও জড়ো করা হয়েছে। রক্ষীদের রসদও কম নয়, তারপরও যদি লাগে গুহা থেকে আনা যাবে। ঝড়টা শুরু হবার পর আর থামতেই চায় না। আবহাওয়ার এই খ্যাপামি জানুয়ারির 12 তারিখ পর্যন্ত এক টানা চলল। উপায় নেই, এই কটা দিন হাত পা গুটিয়ে বসে থাকতে হলো তাদেরকে। 12 তারিখ রাতে হঠাৎ বাতাসের গতিপথ বদলে গেল। এবার বাতাস বইছে দক্ষিণ পশ্চিম দিক থেকে। তার মানে দ্বীপের আরেক দিকে শুরু হয়েছে ঝড়ের তাণ্ডব। গত 10 দিনে একটাই মাত্র জাহাজ স্ট্যাটেন আইল্যান্ডকে পাশ কাটিয়েছে, রাতে নয় দিনে। জাহাজটার ক্যাপ্টেন বুঝতে পারেনি বাতিঘরটা ঠিকমতো কাজ করছে না। জাহাজটাকে দেখা মাত্র সংকেত দিতে শুরু করলো বাস্কেট, কিন্তু 3 মাইল দূরে থেকে জাহাজের কেউ তার সংকেত দেখতে পেল না। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন ফরাসি ঔপন্যাসিক জুল ভার্নের লেখা থ্রিলার অ্যাডভেঞ্চার উপন্যাস লাইট হাউস এর 3য় পর্ব। 6 পর্বের এই উপন্যাসটির বাকি 3য় পর্ব প্লেলিস্ট করে দেওয়া আছে এবং লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। উপন্যাসটি ভালো লাগলে সম্পূর্ণ উপন্যাসটি শুনে দেখতে পারবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। টাটা।